হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা 58তম ক্লাসে উপস্থিত হয়েছি। আইটিপি পরীক্ষা 2024-এর আজকে আমরা 58তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে 57টি ক্লাস করেছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি, আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আবার আমার ইউটিউব চ্যানেল HKB লিগ্যাল অ্যাডভাইস, সেখান থেকেও ক্লাসগুলো দেখে নিতে পারবেন। ওয়ালাইকুম সালাম মেহেদি হাসান ভাই, কেমন আছেন আপনি? আজকে আমরা 58তম ক্লাসে উপস্থিত হয়েছি। একজন চিকিৎসকের একজন বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসকের আয় ও কর পরিগণনা করব আমরা। তার মোট আয় কত, কর দায় কত। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা অঙ্ক করতে শুরু করব এখনই। আজকে আমরা সাজেশনে 16তম অঙ্ক করব। আমরা সাজেশনে 15টি অঙ্ক অলরেডি করেছি। যারা করেননি বিগত ক্লাসগুলো দেখে নেবেন, অঙ্কগুলো সেখানেই পেয়ে যাবেন। জনাব জাহিদ হাসান একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। জনাব জাহিদ হাসান একটি বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক। 30শে জুন 2024 খ্রিস্টাব্দে সমাপ্ত আয়বর্ষে হাসপাতাল থেকে তিনি মূল বেতন পেয়েছেন 6 লক্ষ টাকা। এটা কিন্তু মাসিক বলেনি, আবার বলছে আয়বর্ষে, বলছে যে আয়বর্ষে তিনি 6 লক্ষ টাকা মূল বেতন পেয়েছেন। 6 লক্ষ টাকা মূল বেতন পেয়েছেন। বাড়ি ভাড়া পেয়েছেন 3 লক্ষ টাকা এবং চিকিৎসা ভাতা 24,000 টাকা, উৎসব ভাতা 1 লক্ষ টাকা। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে আয়বর্ষে তিনি মাসে 5,000 টাকা চাঁদা দিয়েছেন। মাসে 5,000 টাকা। তার নিয়োগকর্তাও সমপরিমাণ চাঁদা জমা দিয়েছেন। এই কথাটা একটু মাথায় রাখবেন। তার নিয়োগকর্তাও সমপরিমাণ চাঁদা জমা দিয়েছেন। কারণ হচ্ছে তার নিয়োগকর্তার যে টাকাটা সেটা কিন্তু তার আয়ে যোগ হবে, তার মোট আয়ে যোগ হবে। সুতরাং সেটা যদি কোনো জায়গায় থাকে সেটা মাথায় রাখবেন। জনাব জাহিদ হাসান প্রাইভেট প্র্যাকটিস করে থাকেন। ডাক্তার, আমরা জানি ডাক্তাররা হাসপাতালের বাইরেও রোগী দেখেন ভিজিটে। তিনি প্রতিদিন 10 জন নতুন রোগী ও 30 জন পুরাতন রোগী দেখেন। নতুন রোগীর জন্য 500 টাকা, পুরাতন রোগীর জন্য 300 টাকা করে ভিজিট নেন। তিনি বছরে 300 দিন রোগী দেখেন। 365 দিনের মধ্যে তিনি 300 দিনেই রোগী দেখেন। এটা কম বেশ থাকতে পারে। বলছে তিনি যে রোগী দেখেন, রোগীর কোনো আয় ব্যয়ের হিসাব রাখেননি। কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, তার হিসাব তিনি রাখেননি। সেটা প্রশ্নে উল্লেখ আছে। তিনি আয়বর্ষে একটি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিমে, মানে ডিপিএস, যেটা 11,000 টাকা মাসিক 11,000 টাকা বলছে,
তিনি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির 10 লক্ষ টাকা শেয়ার কিনেছেন বা বিনিয়োগ করেছেন। তিনি 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছেন। এখন 2024-25 করবর্ষে জনাব জাহিদ হাসান মোট আয় ও আয়কর পরিগণনা করেন। অঙ্কটা বড় হলেও কিন্তু সহজ, এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে। আমি বলছিলাম চিকিৎসক, তারপরে শিক্ষক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা, সেগুলো গুরুত্ব দিবেন। এরকম অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। বিশেষ করে ডাক্তার, শিক্ষক, এগুলো খুব ভালো করে বুঝবেন। ডাক্তার, শিক্ষকও প্রাইভেট পড়ান, ডাক্তারও প্রাইভেটভাবে রোগী দেখেন। তো এইবার এই অঙ্কটার উপরে খুব জোর দিবেন, শিক্ষক এবং চিকিৎসক। আমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাই। জাহিদ হাসান বলছিলাম, জাহিদ হাসান তিনি চিকিৎসক। আবার বলছে বেসরকারি হাসপাতাল, বেসরকারি সরকারি চাকরিজীবীদের অন্য হিসাব, বেসরকারি চাকরিজীবীদের অন্য হিসাব। তিনি তো তারটা কিন্তু মাসিক না, তারটা উল্লেখ আছে মূল বেতন, সেটা কিন্তু টোটাল হিসাব আছে মানে। আলহামদুলিল্লাহ হিমেল ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? তার বলছে সরাসরি বলছে মূল বেতন আছে 6 লক্ষ টাকা। তারপরে ভাড়া আছে, ভারী ভাড়া যেটা 3 লক্ষ টাকা। তারপরে তার উৎসব ভাতা আছে, বলে দিছে উৎসব ভাতা 1 লক্ষ টাকা। তার বাৎসরিক দেওয়া আছে, আপনাদের বের করতে হবে না। তারপরে আছে তার চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা আছে 24,000। আবার বলছে তার নিয়োগকর্তা প্রতি মাসে 5,000 টাকা জমা করেন, তাহলে এটা তার আয়ের যোগ হবে। নিয়োগকর্তা 5,000 টাকা করে জমা করলে বছরে হয় 60,000 টাকা। আমি সরাসরি 60,000 টাকা লিখে দিলাম। তাহলে তার চাকরি হতে আয় কত টাকা হলো একটু যোগ করেন আপনারা। 6 আর 3 9, 9 আর 1 6 আর 3 9, 9 আর 1 10, 10 24, 10 84, সম্ভবত 10 84, 10,84,000 টাকা তার চাকরি হতে আয়। এটা চাকরি হতে আয়। তাহলে বাদ যাবে, আমরা জানি বেসরকারি চাকরিজীবী যারা তাদের বাদ যায় 1/3 অথবা 4.5 লাখ টাকা, যেটা কম সেটা বাদ যাবে। যেহেতু দেখায়
এক তৃতীয়াংশ অথবা 4.5 লাখ, যেটা কম। এক তৃতীয়াংশ অথবা 4.5 লাখ টাকা, যেটা কম। মাসুদ ভাই দেখেন এখানে 10,84,000 3 ভাগ করলে কাউসার ভাই 10,84,000, ঠিক আছে। হিমেল ভাই আপনারা একটু 3 দিয়ে ভাগ করেন, 10,84,000 3 দিয়ে ভাগ করেন, দেখেন কত হয়। হিমেল ভাই বলছেন 3,61,333। দেখেন আপনাদের এটা আসে কিনা, এখন বাদ দিতে হবে। বাদ দিলে থাকবে সম্ভবত, মেহেদি হাসান ভাই করছেন 3,61,333, বাদ দিয়ে দেখেন তো কত আসে। হিমেল ভাই বলছেন 7,22,000, 7,22,666। পয়েন্টটা ধরলাম না। এটা হচ্ছে তার চাকরি হতে আয়। তারপরে তার প্রাইভেট ইনকাম আছে, আমরা এটা বের করি। তার প্রাইভেট ইনকাম আছে, তিনি প্রতিদিন 10 জন, আমরা জানি প্রতিদিন 10 জন নতুন রোগী দেখেন, 500 টাকা করে। আর দেখেন 300 দিন, 300 দিন দেখেন তাহলে কত আসলো, গুণ করলে 3 5 15, 1 2 3 4 5, 5 শূন্য হবে, 15, 1 2 3 4 5, 66 না 67। ও এখানে তো আমরা দেখেন হিমেল ভাই, এখানে কিন্তু আমরা 33 ধরছি, তার মানে এখানে 67 ধরতে হবে, 66 ধরলে হবে না, ঠিক আছে। এখানে 67 ধরতে হবে, কারণ 7 আর 3 10। এখানে যদি 34 ধরতেন, এখানে কম ধরতেন। 15 লক্ষ টাকা। তারপরে দেখেন পুরাতন রোগী দেখেন 30 জন, 300 টাকা করে, আর ধরেন 300 দিন, তাহলে কত হলো, 3 3 9, 3 নং 27, 27 ধরলাম, 1 2 3 4 5, 5 শূন্য, তাহলে হলো 27 লক্ষ টাকা। এখন আমরা এটা যোগ করলে মোট আয় পেয়ে যাব। আর মোট আয়টা আমরা পরে বের করতে হবে, এখানে তো কিছু অংশ বাদ আছে, ঠিক আছে। পয়েন্টের পরে 5-এর বেশি হলে 1 যোগ করতে হয়, ঠিক আছে। 27 লক্ষ টাকা মাসুদ রানা ভাই। এখন দেখেন এটা আমরা আগে যোগ করি, এই দুইটা 27 আর 15 42 হয় সম্ভবত। $42 লক্ষ টাকা তার প্রাইভেট ইনকাম। এখন আমি প্রশ্নের মধ্যে বলছিলাম কিন্তু তার এখানে যে সে যে রোগী দেখে, রুম ভাড়া দেয়, তারপরে যাতায়াত খরচ আছে, তারপরে তার মনে করেন যে কম্পাউন্ডার আছে, এগুলো হিসাব কিন্তু বাদ দেওয়া হয়নি। বাদ না দিয়ে তার এটা টোটাল ইনকাম। তো এখান থেকেও কিন্তু 1/3 অবশ্যই খরচ হিসাবে বাদ দিতে পারবেন, আপনি খরচ হিসাবে বাদ দিতে পারবেন, খরচ হিসাবে আপনি বাদ দিতে পারবেন 1/3। যেহেতু আপনি খরচটা এখানে উল্লেখ করেন নাই, তো খরচ হিসাবে 1/3 বাদ দেওয়া যাবে।
তিন 14 জানি 42, তো 1/3 বাদ দিলে 14 লাখ টাকা আপনি খরচই বাদ দিতে পারবেন। যদিও বা 14 লাখ টাকা খরচ হবে না, কিন্তু আপনি 14 লাখ টাকা খরচ বাদ দিতে পারবেন, যেহেতু আপনি খরচের কোনো হিসাব রাখেন নাই। খরচের হিসাব রাখলে যদি আপনি 20 লাখ টাকাও বাদ দেন দিতে পারবেন, কিন্তু খরচের যদি হিসাব না রাখেন আপনি 1/3 বাদ দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন চিকিৎসকের ক্ষেত্রে। মানে বাদ দিলে থাকে হচ্ছে 28 লক্ষ টাকা, সম্ভবত 28 লক্ষ টাকা। তাহলে তার মোট আয় কত হলো? সাড়ে 4 লাখ, মেহেদী হাসান ভাই, 4.5 লক্ষ যেটা, সেটা হচ্ছে শুধু চাকরি হতে আয়ের ক্ষেত্রে। এটা তো তার চাকরি হতে আয় না, এটা কিন্তু তার চাকরি হতে আয় না, এটা তার অতিরিক্ত আয়। 4.5 লাখ টাকা সর্বোচ্চ যেটা, এটা চাকরি হতে আয়ের ক্ষেত্রে, অন্যান্য উৎস হতে আয়ের ক্ষেত্রে না। এখন দেখেন আমাদের আগে ছিল চাকরি হতে আয় ছিল, এটা তো এক ধরনের ব্যবসাও ধরতে পারেন, এটা এক ধরনের ব্যবসা ধরতে পারেন, এটা ব্যবসা হতে আয়। ওখানে আয় ছিল হচ্ছে 7,22,667 টাকা। তাহলে আমরা যদি যোগ করি তাহলে মোট আয় বের হবে 35,22,667। আপনাদেরকে মোট আয় এটা বের হয়েছে কিনা দেখেন, 35,22,667 টাকা। অঙ্ক সহজ, কোনো ঝামেলা নাই। কিসের বেড খরচ? বেড দিলে তো সেটা অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে। মাসুদ ভাই, বেড যদি দেয় তাহলে সেটা অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে। এখানে বেড সে তো আয়কর দিচ্ছে, বেড দিবে কেন? এখন দেখেন এই 35 লক্ষ টাকা আমরা জানি প্রথম 3 লক্ষ কিসের বেড দিবে সে, কি কারণে সে বেড দিবে? বেড দেওয়ার তো কারণ লাগবে, সে তো ট্যাক্সই দিবে। ও, ট্যাক্স বলছে, সে তো আয়কর দিবে, বেড দিবে কেন? প্রশ্ন মধ্যে যেগুলো উল্লেখ থাকবে সেগুলো, এইখানে বেডের কোনো উল্লেখ থাকবে না। 3,50,000 টাকা তার করমুক্ত। ওয়ালাইকুম সালাম লাভলি আপু। পরবর্তী 1 লাখে 5% 5,000 টাকা। পরবর্তী এটা প্রথম। পরবর্তী 4 লাখে 20%
10%, 40,000। পরবর্তী 5 লাখে 15%, 75,000। পরবর্তী 5 লাখে 20%, 1 লক্ষ টাকা। এরপরে থাকলো কত? 10 আর 5 15, 15 আর 3 18, 18.5 চলে গেছে। তার ছিল 36, 18 থেকে 36 গেলে তাকে হচ্ছে 18, তার আছে 35, না 35, তাহলে 17 না 16 সামথিং। একটু করেন তো, দেখেন তো কত থাকে। সম্ভবত 16,72,000, 72,667 টাকা। আমরা জানি অবশিষ্ট টাকার উপরে 25%। 25% কত আসে দেখেন তো? 6,38,000। হ্যাঁ মেহেদি ভাই ঠিক আছে, 6,38,167। দেখেন তো ঠিক আছে কিনা। প্রদেয় কর সবগুলো যোগ করতে হবে। এটা ঠিক আছে কিনা দেখেন তো, আমার ডাউট লাগতেছে এই অঙ্কটা। 16 লক্ষ না তো 25%, 4 লক্ষর সামথিং হওয়ার কথা। 4,18,167 এটা হওয়ার কথা। প্রদেয় কর সবগুলো যোগ করেন, তো যোগ করলে এটা হবে 6,38,167। ঠিক আছে, 4,18,167 যোগ করলে মনে হয় 6,38,167 হয়। যোগ করলে 6,38,167। এটা হচ্ছে এখন তার বিনিয়োগটা দেখবো আমরা। বিনিয়োগটা দেখি। তার ভবিষ্যৎ তহবিলে চাঁদা ছিল 5,000 টাকা। আমি লিখে নিই, ভবিষ্যৎ তহবিলের চাঁদা ছিল 5,000 টাকা। যদি 12 দিয়ে গুণ দেই তাহলে হবে 60,000। তার নিয়োগকর্তার ছিল 5,000, সেখানে 60,000। ভবিষ্যৎ তহবিলের চাঁদা হলো 1,20,000। ভবিষ্যৎ তহবিলের চাঁদা হলো 1,20,000 টাকা। আমরা জানি
আহ, তারপরে দেখেন ডিপিএস ছিল ডিপিএস ছিল 11,000 টাকা। 12 1,32,000। আমরা জানি ডিপিএস সর্বোচ্চ 1,20,000 টাকা করা যায়। তার রিয়াদ পাবে 1,20,000 টাকার ডিপিএস এ। এখানে আছে 1,20,000, এখানে আছে 1,20,000। তার 1,32,000 সে ডিপিএস এ জমা দেয়, কিন্তু সে রিয়াদ পাবে 1,20,000। সঞ্চয়পত্র আছে তার, সঞ্চয়পত্র আছে 5 লক্ষ টাকা। এটা পুরোটাই তিনি কর রেয়াত পাবে। তারপরে আছে শেয়ার বাজারে বিনিয়োগ আছে 10 লক্ষ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ আছে 10 লক্ষ টাকা। এটা সম্পূর্ণটাই কর রেয়াতযোগ্য বিনিয়োগ। তো 1,20,000, 1,20,000, 5 লাখ আর হচ্ছে 10 লাখ। 10 আর 5 15, 17, 17,40 সম্ভবত, 17,40, 17,40,000 টাকা তার মোট বিনিয়োগ। এটা তার মোট বিনিয়োগ। $17,40,000। এখন দেখেন তার হচ্ছে মোট বিনিয়োগের রেয়াত পাবে, যে কর রেয়াত, রেয়াতের পরিমাণ মোট বিনিয়োগ $17,40,000 এর 15%। 17,40,000 এর 15% কত হয়? 2,61,000। মোট আয়ের তার মানে মোট আয় হচ্ছে 35,22,167 না 667, 667। এর 3%, 1,05,680। আমরা জানি সর্বোচ্চ 10 লক্ষ, যেটি কম হচ্ছে 1,05,680
80 টাকা সে কর রেয়াত পাবে। তাহলে তার প্রদেয় কর দায় কত হবে? প্রদেয় কর 6 লক্ষ, কত ছিল? 6,38,166, 6,38,167 টাকা সে কর রেয়াত পাবে 1,05,680 টাকা। তাহলে তার প্রদান করতে হবে 5,32,487 টাকা, এটা তাকে প্রদান করতে হবে। যেহেতু তার মোট সম্পদের পরিমাণ দেওয়া নাই, এখানে মোট সম্পদের এই অঙ্কের মধ্যে যদি মোট সম্পদের পরিমাণ উল্লেখ করে দেয় তাহলে আপনাকে কি করতে হবে? এখন এই অঙ্ক তো এখানে কমপ্লিট। যদি বলতো যে মোট সম্পদ, যদি বলতো যে মোট নেট পরিসম্পদ, যদি নেট পরিসম্পদ বলতো 20,30,20,30,00,000 টাকা, তখন আপনাকে কি করতে হবে? সারচার্জ দিতে হবে। অঙ্কের মধ্যে নাই, যদি থাকে তাহলে সারচার্জ দিতে হবে। এই সারচার্জ কোনটার দিবেন? এইটার। যেহেতু 20 কোটি থেকে 10 কোটি থেকে 20 কোটি পর্যন্ত 20%, 20 কোটি 1 থেকে 50 কোটি পর্যন্ত 30%। তাহলে যদি সারচার্জ দিতে হতো তো আপনাকে বলতে হবে সারচার্জ, যদি অঙ্কের মধ্যে থাকে আর কি সারচার্জের পরিমাণ, তাহলে আপনাকে সারচার্জ দিতে হবে এত এর 10%। এই যে প্রদেয় করের 10%, প্রদেয় করের 10%, তাহলে এত এর 10% কত হবে? সমস্যা নেই মাসুদ ভাই, উৎসে করের ব্যাপারে আমি আরো অঙ্ক আপনাদের করাবো, তখন আপনারা ক্লিয়ার হতে পারবেন। এত এর 10% কত আসে দেখেন তো? 10%, 5 লক্ষ এর 10%, এটা আসে কিনা দেখেন তো? 30%, 10% তো আসে, সরি বলেছে 30%, কত আসে দেখেন? 30% কত আসে একটু দেখেন তো? এত এর 30% সারচার্জ, 30% কত আসে একটু দেখেন? সারচার্জ বলে দিবে না। যদি নিট পরিসম্পদ 4 কোটি টাকার বেশি হয় তখনই আপনাকে সারচার্জ দিতে হবে। আমি তো বলছি অঙ্কের মধ্যে উল্লেখ নাই, আমি নিজে থেকে বলছি যে আমার অঙ্ক শেষ, এ পর্যন্ত আমার অঙ্ক শেষ। আমি বলছি ওনার যদি 20 কোটি 30 লক্ষ টাকার সম্পদ থাকতো তাহলে ওনাকে সারচার্জ দিতে হতো। কত টাকা সারচার্জ দিতে হতো? ওনার মনে করেন 20 কোটি 30 লক্ষ টাকা আছে, তাহলে কেন ওনাকে 30% সারচার্জ দিতে হবে। মাসুদ রানা ভাই বলছেন 1,59,746, 30% আসে। তাহলে আপনাকে প্রদান করতে হবে 5,32,487 যোগ হচ্ছে 1,59,446। এই দুইটা যোগ করলে যেটা হবে সেটাকে আপনাকে প্রদান করতে হবে। সারচার্জ সহ প্রদেয় করের পরিমাণ এটা যোগ করেন, এই দুইটা যোগ করেন।
দেখেন তো কত হয়, একটু তাড়াতাড়ি করেন কেউ একজন। 6,92,000। মাসুদ ভাই, হিসাবটা কি ঠিক আছে? 6,92,233 সারচার্জ সহ আপনাকে এটা প্রদান করতে হবে। যদি ওনার পরিসম্পদ উল্লেখ থাকে, আমি বলছি ওনার পরিসম্পদ যদি উল্লেখ থাকে, পরিসম্পদের কথা উল্লেখ না থাকলে, পরিসম্পদের কথা উল্লেখ না থাকে আপনাকে সারচার্জ দিতে হবে না। আমি বলছি যদি পরিসম্পদ উল্লেখ থাকে তখনই আপনাকে সারচার্জ দিতে হবে। নিয়োগকর্তার, হ্যাঁ ঠিক আছে মেহেদি ভাই, মাসুদ ভাই। একটা জিনিস অনেকেই মনে করবেন, এখানে আমি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি ওনার যে ছিল ভবিষ্যৎ তহবিলের চাঁদা আপনার ছিল 5,000 টাকা, ওনার নিয়োগকর্তা ছিল 5,000 টাকা। নিয়োগকর্তাটা কিন্তু মোটা এর মধ্যে যোগ হয়, নিয়োগকর্তাটা মোটা এর সাথে যোগ হয়, মনে রাখবেন। নিয়োগকর্তা যে ভবিষ্যৎ তহবিলে যে চাঁদা দেয় সেটা কিন্তু তার অ্যামাউন্টে যোগ হয়, মোটা এর উপরে যোগ হয়, সেটা মনে রাখবেন। আবার পরবর্তী সময় টাকাও আসবে, আবার তার যে নিয়োগকর্তা আছে টাকাটাও আসবে। আর মাসুদ ভাই, ওই যে উৎসেকর যারা যেগুলো প্রদান করবে সেটা আপনি পরবর্তীতে বের করতে হবে। আমি উৎসকরের অঙ্ক করাইছি, 2-3টা করাইছি। আপনি আগের ক্লাস 2 একটা ক্লাস দেখবেন, না বলতে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন। আর